কাপড় চোপড়গুলি একটু রৌদ্র দেওয়া হয়েছে, জুতোগুলি যেমন ভিজে গিয়েছিল একটু রৌদ্র দিলাম, কারণ বাজে স্মেল হয়ে গেছে, 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি পড়ছি। তো আজকে তৃতীয় দিন আমাদের ট্রেকিং শুরুর, কিন্তু আজকে আমরা স্টে করছি কারণ কালকে যেরকম তোমাদের বলেছিলাম যে পায়ে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ অনেক স্টিফ ক্লাইম্বিং আমাদের করতে হয়েছিল। চাইলে আজকে আমরা ট্রেকটা কন্টিনিউ করতে পারতাম, কিন্তু ট্রেকিং এর সময় একটা রুলস আছে যে অলওয়েজ লিসেন টু ইউর বডি। তো যেহেতু আমার নি প্রবলেম করছিল, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট বডি সাইন যে এই টাইমে একটু রেস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফুল বডি ওয়েট তোমার নিজের উপরই, তোমার হাঁটুর উপরই থাকবে, কারণ তুমি যখন উঠো সিঁড়ি দিয়ে বা নামো ফুল বডি ওয়েটটা কিন্তু তোমার হাঁটুগুলি কন্ট্রোল করে, তো ওইটাকে যত্ন করা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে আমরা একদিন এক্সট্রা এখানে আজকে স্টে করছি, সেম হোমস্টেটাতে যেটাতে গতকালকে আমরা এসে স্টে করেছিলাম। তো আজকেও আমরা এখানেই থাকছি। তো এই কারণে আমাদের যে ট্রেকের যে ডিউরেশনটা ছিল ওটাও একদিন আমরা পিছিয়ে গেছি, মানে আমাদের টোটাল ট্রেকের একদিনের জার্নি বেশি হবে। অ্যান্ড অবভিয়াসলি সাথে সাথে আমাদের বাজেটটাও একটু বেড়ে গেছে, কারণ এখানে পার পার্সন 1500 1500 নেপালি রুপিস দিতে হয়, যেটার মধ্যে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডেড। লাঞ্চটা আবার নিজেরাই কিনে খেতে হবে, যেটার জন্য 750 রুপিস এক্সট্রা লাগে, প্লাস এক্সট্রা যদি টিফিন করো বা ব্রেকফাস্ট করো ওটার আলাদা চার্জেস। তো টাকার অ্যামাউন্টও আমাদের একটু বেড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ট্রেকিং এর সময় এত বাজেট ট্রিপ করাটা একদমই ঠিক না, কারণ অনেক বড় একটা জার্নি এটা হতে চলছে, বিশাল বড় একটা ট্রেক। এটার মধ্যে এত টাকা পয়সার হিসাব করলে হবে না, শরীরের দিকে খেয়াল রাখাটাও অনেক ইম্পর্টেন্ট। তো এই কারণে আজকের দিনটা আমরা জাস্ট একটু মাত্র যত জামা কাপড় ছিল সবগুলি একটু খুলে খুলে রৌদ্র দিয়েছি, কারণ সেদিন প্রথম দিন একটু আমরা বৃষ্টি ফেস করেছিলাম, যার ফলে আমাদের ব্যাগ ট্যাগ গুলি একটু ভিজে গিয়েছিল। জুতোগুলিকে একটু রৌদ্র দিলাম, নিজেরও একটু ফ্রেশ হলাম, স্নান টান করে একটু কাপড় চোপড় যেগুলি ছিল সবগুলিকে একটু রৌদ্র দিয়ে জীবাণুমুক্ত করে একটা ফ্রেশ লাগছে, একটা রিল্যাক্সিং লাগছে। তো হবে কি এতে করে আগামী দিনের যে ট্রেকগুলি এটা আমরা ইজিলি করতে পারবো, কারণ এরপরে যে ট্রেকটা এটা আরো ডিফিকাল্ট হতে চলেছে, কারণ কি আমাদের আরো উপরে উঠতে হবে। উপরে ওঠাটা কেন ডিফিকাল্ট? কারণ যত উপরের দিকে যাব আমাদের ট্রেকটা কিন্তু ডিফিকাল্ট হবে, কারণ অক্সিজেন লেভেল কম থাকবে, এয়ার প্রেশার কম থাকবে, তখন সাফোকেশন, হার্ট প্রবলেম অনেক কিছু হতে পারে। এই কারণে একটু আমরা আজকে রেস্ট নিয়ে দেন আগামী দিন থেকে কন্টিনিউ করব। আর এমন যেটা দেখতে পাচ্ছি যে আজকে ওয়েদারটা সকাল থেকে একটু খারাপ হয়ে গেছে, যেরকম তোমাদের দেখাই এরকম মেঘে ঢাকা পড়ে গিয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো অবভিয়াসলি আজকে যদি আমরা বেরোতাম অনেকটা আমাদের রিস্ক হয়ে যেত। এই কারণে আজকে আমাদের এখানে স্টে করাটা একটা ভালো ডিসিশন হয়েছে বলে মনে করছি। বসে বসে পায়ের মধ্যে রৌদ্র লাগাচ্ছি, কারণ হাঁটুগুলি আমার উত্তর দিয়ে ফেলেছে। এখানে আরো কিছু মানুষ আছে, তারা ওয়েট করছে। पापा तो पहाड़ों पे गए, हम तो नीचे उतर रहे हैं ना। पापा ने क्या बोला था जब पहाड़ में जो लोग जाते हैं वो क्या क्या हो जाता है जिंदगी में? उनकी सांसें अटक जाती हैं, वो अंकल लोग कह रहे थे। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 5:30, আমরা প্রায় রেডি হয়ে গেলাম মোটামুটি, এখন আমরা বেরিয়ে যাওয়ার জন্য রেডি। ওয়েদারটা আজকেও খুব খারাপ হয়ে আছে, দেখো কি মেঘলা আকাশ, এখন ঠাকুর জানে কি হবে। ট্রেকটা আমাদের অনেকটাই লম্বা, মোটামুটি 6-7 ঘন্টার অফিসিয়াল টাইম, মানে অফিসিয়ালি যারা রেগুলার প্রফেশনাল ট্রেকার তাদের জন্য 6 থেকে 7 ঘন্টা লাগে, কারণ আমরা এখন আছি লোয়ার সিনোভা থেকে একটু আগে, ওখান থেকে হিমালয় অব্দি আমাদের যেতেই হবে এনি হাউ। তো ওখানে যেতে হলে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা, যারা প্রফেশনাল ট্রেকার তাদের জন্য 6 থেকে 7 ঘন্টা মানে অফিসিয়াল টাইম যেটা। কিন্তু আমাদের যেহেতু একটু শারীরিক কন্ডিশনে একটু প্রবলেম হয়ে আছে, একটু পাটা একটু ব্যথা হয়ে গিয়েছিল, তো আমাদের মোটামুটি আর 9 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে। এই জন্য আমরা আর্লি এস পসিবল আমরা বেরোচ্ছি। এখন দেখা যাক টাইম মতো পৌঁছতে পারি কিনা। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার যেটা, আকাশটা আমাদের একটু ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে, কারণ খুবই মেঘলা আকাশ, যদি বৃষ্টি নেমে যায় তাহলে আবার আমরা স্লো হয়ে যাব। এটা খুবই একটা চিন্তাজনক ব্যাপার হয়ে আছে আমাদের জন্য।
বেশিক্ষণ সময় লাগেনি, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে চলে এসেছি। আর এখানে আসতেই দেখতে পেলাম দারুণ একটা ভিউ। এদিকে রেস্টুরেন্টগুলি কিন্তু খুবই হাইফাই, ঠিক না? এমন জায়গাতে এমন ব্যবস্থা ভাবতে অবাক লাগে। যাও যাও যাও। देखो सोसाइटी কিন্তু ওয়েদার ভালো। এখানে যে রডগুলি এইভাবে বাঁকা বাঁকা করে ছোট ছোট করে তারা পেছনে ব্যাগের মধ্যে করে নিয়ে আসে। জাস্ট ভাবো এইরকম জায়গাতে রড ক্যারি করে এইসব বাড়ি ঘর এটসেট্রা সব কিছু বানানো হয়। ধন্য তারা, সত্যি ঠিক নিবি না, কি বলো? বা এখানে নিয়ে আসা মানে আমরা সিরিয়াসলি রড, আমি ওই সময় দেখছিলাম একটা পেছনে পিঠ্ঠু করেছে ঝুড়িগুলির মধ্যে ব্যাগগুলি নিয়ে আসে। একা আসে অনেকটা, আর রডগুলো নিয়ে আসে তো এখানে আসছি পর থেকে কন্টিনিউয়াসলি আমরা মাচাবুচড়ির ভিউটা দেখতে পাচ্ছি। এই দেখো কি সুন্দর, ঠিক না? দারুণ কিন্তু ভাই রে ভাই, এই সিলিন্ডারগুলি মাথায় করে করে তুলেছে, আবার নিয়ে যাবে মাথায় করে করে। হ্যাটস অফ টু দিস পিপল ভাই। তো আজকের যেই ট্রেলটা এটা মোটামুটি মিক্সড, মানে কিছু কিছু স্টেয়ার, কিছু কিছু আবার প্লেন রোড, এরকম থাকলে চলতে ইজি হয়। কন্টিনিউয়াসলি লাস্ট 2 দিন ধরে তো আইদার কন্টিনিউয়াসলি উঠি নাহলে কন্টিনিউয়াসলি নামতে থাকি। ভাই পায়ের অবস্থা খারাপ হবে না কেন? আমরা ধরি না পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করি। এই যে দেখো, একটু একটু সমান রাস্তা, আবার একটু একটু সিঁড়ি। রাস্তা क्यों ब्लॉक करके रखा है भाई? অনশনে বুঝছো? অনেক মানুষ আসছে। দেখো উঠতে উঠতে যে মেঘগুলি দেখছিলাম আসছে, পুরো একদম সাদা হয়ে গেছে। ভাই একটু আগে পর্যন্ত কি দারুণ ভিউ ছিল, আর এখন দেখো চারদিকে পুরা মেঘে ঢেকে গেছে। মানে সকালে যেরকম বলছিলাম যে ওয়েদারটা একটু খারাপই দেখাচ্ছিল, তো মাঝখানে একটু ক্লিয়ার হয়েছিল একটু আগে যেরকম দেখতে পেলে, তখন খুব ভালোই ক্লিয়ার ছিল। তখনই আমরা দেখছিলাম যে আস্তে আস্তে মেঘগুলি উঠছে উপর দিকে, আর এখনও উপরে আস্তে আস্তে মোটামুটি এখন আমরা আপার সিনেমাতে আছি, মানে মোটামুটি চলে এসেছি। আর 10-15 মিনিট উপরে গেলে আপার সিনেমা। আর এখানে দেখো কি অবস্থা ভাই রে ভাই। এখানে হেলিপ্যাডও বানানো আছে, এখানে অনেক হেলিকপ্টারের সার্ভিস পাওয়া যায়, ইমার্জেন্সি হোক বা যে কোনো সিচুয়েশনে হেলিকপ্টারের সার্ভিস। তো এখানে হয়তো বা হেলিকপ্টার এসে ল্যান্ড করে। ভাই আমি চারদিকে দেখতে কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, জিরো ভিজিবিলিটি। আমরা চলে আসলাম আপার সিনোভা। এখানে তো খুব সুন্দর ভিউ পাওয়া যেত, মাচাবুত্রী হোক অন্নপূর্ণার হোক, কিন্তু ব্যাপারটা হলো দেখো অবস্থা একদম কুয়াশায় মেঘে সব ঢেকে গেছে। তো মোটামুটি 2 ঘন্টা সময় লাগলো আপার সিনেমাতে পৌঁছাতে। যেরকম প্রথম বলেছিলাম রাস্তাটা স্টার্টিংয়ে মিক্স ছিল, মানে স্টেয়ার্স প্লাস প্লেন রোড, কিন্তু লাস্ট
আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মোটামুটি 45 মিনিট ধরে কন্টিনিউয়াসলি হাফ স্টেয়ার্স আমরা যাচ্ছি। তাই অল্টিটিউড গেইন হয়ে গেছে বলে একটু প্রবলেম হচ্ছিল, তাই একটু রেস্ট করে করে আমরা উপরের দিকে যাচ্ছি। এখন আপার সিনেমাতে পৌঁছে গেছি। এখানে মোটামুটি 15-20 মিনিট আবার রেস্ট করে তারপর আমরা আবার এগোবো দোবানের দিকে। না না জল লইলি চল। আপার সিনেমাতে 10-15 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা রওনা দিই বাম্বুর উদ্দেশ্যে। আপার সিনেমা থেকে বাম্বু যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগার কথা। এখন দেখা যাক আমরা কতটুকু সময়ে যেতে পারি। আপার সিনোভার পরে ল্যান্ডস্কেপটা পুরোই চেঞ্জ হয়ে যায়, কারণ তারপরে আমরা এন্ট্রি করি একটা ডিপ ফরেস্টে। তো বাম্বু যাওয়ার যে ট্রেলটা, এটা একটা ডিপ ফরেস্ট হয়ে যায়, যেটার ভিউটা খুবই সুন্দর লাগে এবং অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যখন এই ধরনের একটা ট্রেকিং তুমি করবে, তোমার যত ক্লান্তি ছিল, যত শরীরের ব্যথা বেদনা যাই ছিল ট্রেকের দরুন তুমি ফেস করছো, সেই সবটা জিনিসই পুরোপুরি একদম এখানে ভ্যানিশ হয়ে যায়। এইরকমই লাগছিল ঠিক আমাদের এই মোমেন্টে ট্রেক করার সময়। That one dog. একটা ডিপ ফরেস্ট ক্রস করার পর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, ওই জায়গাটা মানে কি অসাধারণ ছিল, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। প্রত্যেকটা মানুষ যারা এদিক দিয়ে ক্রস করছিল প্রত্যেকেই দাঁড়িয়ে এই জায়গাটা অবশ্যই উপভোগ করছিল, কারণ জায়গাটাই ছিল এত অপূর্ব। এবিসি ট্রেকের একটা জিনিস এখন অবধি যা বুঝলাম, যে প্রতি মুহূর্তে এখানে ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে থাকে, প্রত্যেকবারই নতুন নতুন কিছু দেখতে পাওয়া যায়, প্রতি মুহূর্তে নতুন কিছু অনুভব করার সুযোগ মেলে। কখনো সুন্দর ভিউ, কখনো উঁচু পাহাড়, কখনো পাথরের ট্রেল, কখনো বা ডিপ ফরেস্ট, মানে অসাধারণ একটা কমপ্লিট প্যাকেজ যাকে বলে প্রকৃতির সাথে ঘুলে মিলে যাওয়ার। যখন এই ধরনের সিঁড়ি নামতে দেখি আমার মাথাটা খারাপ হয়ে যায়, কারণ আমার পাগুলি নামার জন্য একদমই রেডি না। ব্যাম্বো যেতে যেতে আরও আধা ঘন্টার মতো বাকি, কিন্তু এখন একটা দুঃসংবাদ হলো, আবার বৃষ্টি নামছে, যেটা একদমই চাইছিলাম না। বৃষ্টি নামলে অনেকটা প্রবলেম হয়ে যায়। বাকি হাঁটা সিঁড়ি থাকুক, ট্রেক যেমনই হোক, ঠিক আছে মানিয়ে নেওয়া যায়, কিন্তু বৃষ্টির মধ্যে ট্রেকিং করাটা খুবই টাফ, কারণ ড্রেস ফ্রেস ভিজে যায়, ঠান্ডা হয়ে যায় শরীর, ঠান্ডার কারণে চলাটা অনেকটাই ইম্পসিবল হয়ে পড়ে। তাছাড়া যদি রেনকোট পরেও অনেক সময় ড্রেস ট্রেস ভিজে গেলে
শুকানোর তো কোনো রাস্তা নেই, তার উপর লিমিটেড ড্রেস নিয়ে এসেছি যেন ওয়েট কম থাকে। তো হঠাৎ হঠাৎ একটু রৌদ্র দেখা যায়। তো এখন জানি না ঠাকুর কি লিখে রেখেছে কপালে, কি বলো তুমি? একদম, তবে মনে হয় না বৃষ্টি খুব বেশি জোরে হবে, কারণ রোদ আছে, বাট পাহাড়ের ওয়েদার কখনই বলা যায় না কখন কি হবে। তো জাস্ট এনজয় দ্য মোমেন্ট। গো উইথ দ্য ফ্লো। ওই দেখো আরো কত নিচে নামতে হবে। নিচে নামতে গেলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। তবে ভিউটা কিন্তু খুব দারুণ। ভিউ দেখে দেখে মোটিভেশন পাচ্ছি, খুব দারুণ। সাড়ে 6টায় আমরা রওনা দিয়েছিলাম, মোটামুটি এখন বাজে 11টা, আর ফাইনালি আমরা এসে পৌঁছলাম বাম্বু। মোটামুটি 5.5 ঘন্টার মতো সময় লাগলো আমাদের বাম্বু পৌঁছাতে। রাস্তাটা ভালোই ছিল, কিন্তু মাঝখানে একটা বিশাল বড় সিঁড়ি, নামাটা অনেকটা আমাদের স্লো করে দিয়েছে। এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তাই এখন একটু আমাদের ট্রেকিং স্টুবে একটা ম্যাগি বানাচ্ছে আমাদের পিনাক পানি দেবনাথ। দেখি ম্যাগিগুলি দেখাও। আমি এটা গাছ দিচ্ছি, দেখতে হবে। হ্যাঁ, কই গাছ? হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে দেখা যায় যে কয় স্ন্যাক Snack plant। না অর্কিড আছে না, হ্যাঁ। স্ন্যাক অর্কিড না ফ্লোরা জানি কয় এরকম। এত এনার্জি নিয়ে ঘোরা ছিল। ব্যাম্বোতে জাস্ট পৌঁছেছিলাম, ম্যাগিটা খেতে খেতে বৃষ্টি নেমে গেছে, যেটা একদমই ঠিক হয়নি। কারণ বৃষ্টি নামা মানে আমরা আরো লেট হয়ে যাব। আর আজকের মধ্যে যেভাবে হোক আমাদের হিমালয়া পৌঁছাতেই হবে, কারণ আমাদের টার্গেট ছিল দেওরালি পর্যন্ত পৌঁছাবো, কিন্তু হিমালয়াতে এনিহাও পৌঁছাতেই হবে সন্ধ্যার আগে। তারপর চেষ্টা করব দেওরালি পৌঁছানো যায় কিনা, কারণ আজকের মধ্যে যদি আরো লেট হয় আর এক্সট্রা একদিন যদি আমাদের থাকতে হয়, বিশাল বড় রিস্ক হয়ে যাবে, কারণ আমাদের টাকা শর্টেজ হয়ে যেতে পারে। আর এখানে যদি টাকা শর্ট পড়ে কোনো চান্সই নেই ম্যানেজমেন্ট করার, এবং বিশাল বড় বিপদ হয়ে যেতে পারে। মোটামুটি ড্রেস চেঞ্জ করে নিয়েছি যেন রেইনকোট পরলেও কোনো অসুবিধা না হয়, কারণ পঞ্চু বা রেইনকোটটা পরে নিতে হবে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তবে এদিকে একটা ভালো জিনিস, জোরে বৃষ্টি হয় না, পড়লে গুড়ি গুড়ি হয়। তো এর জন্য বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। এখন দেখা যাক আমরা টাইম মতো পৌঁছাতে পারি কিনা। যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়েছি, কারণ আরও আমাদের 2 থেকে আড়াই ঘন্টার পথ বাকি আছে হিমালয়া পৌঁছাতে। এখন একটু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই প্রথমে চলতে অসুবিধা হয়নি। তবে ঠিক আধা ঘন্টা পরেই আমাদের সাথে যা হলো সেটা আর দেখানোর মতো পরিস্থিতি ছিল না, কারণ যেটা চাইছিলাম না ঠিক সেটাই হলো। হিমালয়ার আগে একটি স্পট ছিল দোবান, আর দোবানে পৌঁছানোর আগেই এমন জোরে বৃষ্টিপাত হওয়া শুরু হয়ে যায় যে আমাদের জামা কাপড় জুতা এভরিথিং ভিজে যায়। আর ওয়েদার এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে এই ভিজা জামা কাপড় শুকানোরও কোনো বন্দোবস্ত ছিল না। দোবানের পর থেকেই টেম্পারেচার আরও ড্রপ করবে এবং মাইনাসের দিকে নামতে থাকবে। তো সুতরাং এই ধরনের পরিস্থিতিতে ভিজা জামা কাপড় নিয়ে ট্রেকিং করাটা খুবই মুশকিল হয়ে যাবে বলে আমরা দুইজন খুবই একটা টাফ ডিসিশন নিলাম, এবং পিনাককে বললাম, পিনাক ইউ গো অ্যান্ড কমপ্লিট ইউর ট্রেক, আমরা এখান থেকেই ফিরে চলে যাচ্ছি। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক কমপ্লিট করাটা সত্যি একটা স্বপ্ন ছিল, কিন্তু প্রিপারেশনের অভাবে সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারিনি। তবে হ্যাঁ, যেন নেক্সট টাইম সব চ্যালেঞ্জেস ওভারকাম করতে পারি এই ধরনের প্রিপারেশন নিয়ে আবারও আসবো টু কমপ্লিট দ্য ইনকমপ্লিট স্টোরি।